এই ভিডিওটা শুরু করতে চাই প্যারাগুয়েকে অ্যাপ্রিসিয়েট করে। তারা স্পেশালি অনেক প্রশংসা পাওয়ার মানে তারা যোগ্য কিংবা দাবি রাখে বলেই মনে করতেছি। কারণ যেই টিমটাকে তারা হারাইছে, এই টিমটা হাতে গোনা কয়েকটা ম্যাচ হারছে বিগত 4-5 বছরে। তো এইটা তাদের জন্য অনেক বড় একটা সাকসেস বলেই মনে করতেছি। তারা তিনটা পয়েন্ট বের করে নিছে বর্তমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নদের বিরুদ্ধে। এইটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার মতো। তাদের খেলার স্পিড কিংবা তাদের খেলার ধরনটা আর্জেন্টিনা থেকে ফার ফার বেটার ছিল গত ম্যাচটাতে। সেইটা মানে অবশ্যই বলাই যায়। তারা আরও বেশি গোল করার মানে গোল মানে আরও পাইলেও পাইতে পারতো, যদিও তারা মানে স্কোর ওইভাবে করতে পারে নাই। মানে আর্জেন্টিনার যে ডিফেন্স লাইন কিংবা গোলকিপার খুব ভালো অবস্থানে ছিল কিংবা সলিড মুডে ছিল, সেইটাও কোনোভাবে হয়নি। অবশ্য তাদের এখানে ক্রেডিট পাওয়ার আছে, তারা এইগুলাকে অবশ্য নৎসাৎ করে দিছে কিংবা ভেঙে দিছে। তো এইটা হইতেছে এই ভিডিওর প্রথম অংশ। আর এবার যদি মূল কথাতে আসি, মূল অনেক কথার একটা মূল কথা হইতেছে আর্জেন্টিনা ফার্স্ট হাফে যেই খেলাটা খেলছে, এই খেলা তো অবশ্যই মানে কোনোভাবেই মানে মানে খুব ভালো যে ছিল সেইটা না। এই খেলা থেকে আরও খারাপ অবস্থানে গেছে সেকেন্ড হাফে। তো এইটা হইতেছে মূল কথার একটা কথা, কিন্তু এই কথাটা কোনোভাবেই ইতিবাচক না আর্জেন্টিনার জন্য, বরং এটা আরও নেতিবাচক। কারণ ফার্স্ট হাফটা দেখেও আর্জেন্টিনা ডিসাইড করতে পারে নাই কিংবা ওই ধরনের ডিসিশনে যাইতে পারে নাই যে ডিসিশনগুলা ফার্স্ট মানে সেকেন্ড হাফে গিয়ে ঠিকঠাক বাস্তবায়নের মধ্য দিয়ে ফার্স্ট হাফ থেকেও উপরের দিকে মানে চলে যাবে কিংবা ওই ধরনের মানে পারফরমেন্স এনে দিতে পারবে। ফার্স্ট হাফে যেই রকম ছিল তার থেকেও জঘন্য অবস্থা ছিল সেকেন্ড হাফে। তাহলে পরিবর্তনটা কি আসলো, প্ল্যানিংয়ের কী ধরনের মানে পরিবর্তন নিয়ে আসা হলো যেইটা থেকে ভালো আউটকাম সেকেন্ড হাফে পাওয়া যাবে? এই জায়গাতে সমস্যা ছিল। এইটা হইতেছে মূল কথা। মানে মূল কথার একটা আরেকটা মূল কথার বড় কথা হইতেছে যে লাউতারো মার্তিনেজ এবং হুলিয়ান আলভারেজ এই দুইজনকে পরবর্তী ম্যাচে কোনোভাবেই শুরুতে মানে একসাথে দেখতে চাই না। এই দুইজন একসাথে স্টার্ট করছে, সেইটা কোনোভাবেই ভালো হয়নি, বরং এইটা আরও জঘন্য হয়েছে বলেই মনে করতেছি বিগত ম্যাচটাতে। তো যেহেতু এই দুইজনের আন্ডারস্ট্যান্ডিং কিংবা কম্বিনেশনটা মিলে নাই, তাহলে পরবর্তী ম্যাচে আমার কাছে মনে হয় যে এই দুইজনকে একসাথে স্টার্ট করানোটা কোনোভাবেই লজিক্যাল হবে না। তো এই জায়গাটাও মানে এই জায়গার দিকে অনেক বেশি নজর দিতে হবে লিওনেল স্কালোনিকে। যেহেতু লেফট উইং সাইডটাতে অ্যাভেলেবল প্লেয়ার্স আছে, তাহলে সেইখানে তো ব্যবহার করা যেতে পারে। ফাইনাল থার্ডটা ওইভাবেই সিলেক্ট করতে হবে যাতে নাম্বার 9 পজিশনে প্রপার স্ট্রাইকারে একজনকে রাখা যায়। দুইজনকে রেখে তো কোনো লাভ হইল না, মানে দুইজনকে রেখে তো দুইজনের ধরনের যে মানে দুইজনকে রেখে তো মূল কথা কোনো লাভই হইল না। তো আমার কাছে মনে হয় যে যে কোনো একজনকে দেয়া দরকার হবে। মানে যখন সাবস্টিটিউট করার দরকার, তখন তখন তো এমনিতেই হাতের মধ্যে নাম্বার 9 আরেকজন আসেই, তখন সাবস্টিটিউট এমনিতেই করানো যাবে। আমরা গত কোপা আমেরিকার ফাইনালে দেখছি যে হুলিয়ান আলভারেজ স্টার্ট করছিল, কিন্তু যখন সাবস্টিটিউট করানো হয় পরবর্তীতে আসে লাউতারো মার্টিনেজ এবং এক্সট্রা টাইমে গিয়ে গোল করে, তখন আবার মানে তার গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। ওই খেলাতে তো অনেক সিকোয়েন্স ছিল, যদিও লিওনেল মেসি ওই ম্যাচটাতে ইনজুরিতে পড়ছিলেন, এইটা অন্য বিষয়। কিন্তু ওই খেলাতে তো অনেক সিকোয়েন্স ছিল। ওই খেলাতে তো দুইজন একসাথে স্টার্ট করে নাই, দুইজন তো স্টার্ট করা লাগেও নাই। তো একজন স্টার্ট করছিল এবং সাবস্টিটিউট করে পরবর্তীতে আরেকজনকে মানে দেয়া হয়। তো ও আসার পরে ওর কাছ থেকে তো ভালো আউটকাম আসে, একমাত্র গোলের মধ্যে দিয়ে চ্যাম্পিয়ন হয়। তো একসাথে স্টার্ট করানো কোনো ধরনের মানে কোনো লজিক কিংবা কোনো কিছুই আমি মানে পাইতেছি না, বরং এইটা থেকে খারাপ রেজাল্ট আসছে গত ম্যাচটাতে। আমার কাছে মনে হয় যে এই জায়গাতে পরিবর্তন অনেক বেশি দরকার। গত ম্যাচটাতে মিডফিল্ডকে কোনোভাবে স্টেবল মনে হয়নি। এইখানে ডমিনেট করছে প্যারাগুয়ে, অবশ্য তারা সব জায়গাতেই ডমিনেট করছে। তাদের যেই দুইটা গোল আসছে এই দুইটাকে তো মানে ব্যাখ্যা করাই যেতে পারে। এই দুইটার কারণে তারা আরও বেশি প্রশংসা পাওয়ার মানে দাবি রাখে। যেই প্রথম গোলটা আসলো বাইসাইকেল কিক, এইটা তো মানে খুবই দারুণ ছিল। বাইসাইকেল কিক অবশ্য মানে গোলকিপারদের জন্য একটা সমস্যা কিংবা একটা অসুবিধার জায়গা হইতেছে যে যখন বাইসাইকেল কিক হয় এবং হেড হয়, এই দুইটা জায়গা থেকে যখন বল যায়, তখন গোলকিপার তার মানে সে কোন মানে বলটা এক্স্যাক্টলি কোন সাইড দিয়ে যাবে কিংবা কিভাবে আসতে পারে সেইটা তার টার করা কিংবা বুঝে উঠতে পারাটা একটু সমস্যার বিষয় হয়ে দাঁড়ায়। যেইটা গত ম্যাচটাতেও দেখা গেছে, প্রথম গোলটা আসছে বাইসাইকেল কিক থেকে, একদম পাশ দিয়ে মানে বলটা যে কোন দিকে যাবে সেইটাই তো গোলকিপার মানে ওইভাবে বুঝতেই পারেনি। আর কিক করার আগে মানে ফ্যান্সরা মানে আমরা যে বলতে পারবো যে বলটা আসলে ডান পাশ না বাম পাশ দিয়ে যাবে সেইটাও তো বলা কোনোভাবেই সম্ভব না।
প্লেয়ার্সটা যেইভাবে কিক করছে একদম গোলকিপারের ডান পাশ দিয়ে বলটা গেছে, ওইখানে ফিঙ্গারও লাগাতে পারে নাই এমিলিয়ানো মার্তিনেজ। যদি ওটা ফিঙ্গার লাগাতে পারতো কিংবা টাচ করতে পারতো তাহলে বলটা হয়তো বের হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হইলেও হইতে পারতো। তো বাইসিকেল গোলটা অবশ্যই ভালো ছিল, এবং এই ধরনের গোল কিংবা এই ধরনের কিক থেকে কিপারের কোনো কিছুই আসলে করার থাকে না। আর সেকেন্ড যে গোলটা হইলো হেড থেকে, এইটাতে তো এইটাও আমার কাছে মনে হয় যে মানে কিপারের ওইখানেও এত বেশি কিছু করার কোনো কিছু ছিল না, কারণ হেডটা যেইভাবে হয়েছে ওইটাও তো অনেক ট্রিকি ছিল। তো আসলে ইমিলিয়ানো মার্তিনেজকে যে এখানে কোনো ধরনের মানে ব্লেম দিব কিংবা কিংবা দোষারোপ করব সেইটার সুযোগ আসলে ওইভাবে পাইতেছি না। আসলে সমস্যাটার জায়গা কিংবা ব্লেম দেওয়ার জায়গাটা আমার কাছে মনে হইতেছে ম্যান মার্কিংটা। বাইসাইকেল কিক করলো, বাইসাইকেল কিকের এত স্পেস কিভাবে পায় কিংবা ও মানে কি এত ফ্লেক্সিবিলিটিটা পায় কিভাবে যে কিক করার। আর হেড যে করলো ও কিভাবে এসে হেড করে, এখানে কি ম্যান মার্কিংয়ের মানে সমস্যা না? তাহলে ম্যান মার্কিংয়ের জায়গাটা আমার কাছে মনে হয় অনেক ঝামেলাপূর্ণ ছিল। এইখান থেকে মানে এটা কাটিয়ে ওঠা দরকার হবে পরবর্তী ম্যাচে। এই টিমটা তো বিগত 4-5 বছর থেকে এক তালেই খেলে আসতেছে, মোটামুটি ফিক্সড অবস্থানেই আছে। যারা হাতে গোনা কয়েকটা ম্যাচ হারছে, তো 4টা অথবা 5টা গত 5 বছরে। তো এইটা অবশ্যই বিশাল একটা বিষয়। মানে ম্যাচ তো হারতেই পারে, স্বাভাবিক। গত ম্যাচটাতে সমস্যা ছিল, কিন্তু সমস্যা তো কাটিয়ে ওঠা দরকার। কিন্তু যেই জায়গাতে সমস্যা হয়েছে সেইগুলা যদি পরিবর্তন না যায় তাহলে এই ধরনের রেজাল্ট সামনের ম্যাচেও দেখা যাওয়ার সম্ভাবনা তৈরি হবে বলেই মনে করতেছি। স্ট্রাইকার দুইজনকে কোনোভাবেই নামানো আমি কোনোভাবেই প্রেফার করতেছি না, এইটা পরবর্তীতে দেখতেই চাই না। যে কোনো একজন লাউতারো মার্তিনেজকে দেওয়া যেতে পারে। লাউতারো মার্তিনেজ বর্তমান সময়ে খুব ভালো মুডে আছে, সে তার মানে ক্লাবের হয়েও ধারণ করতেছে। তো এই জায়গাটা বিবেচনা করে, এবং সে তো গত কোপা আমেরিকা ফাইনালেও স্কোর করলো, গত ম্যাচটাতেও তো স্কোর আছে, তার ভালো ফিনিশিং ছিল। তো সে মুডে আছে। দুই জায়গা মিলিয়ে আমার কাছে মনে হয় যে হুলিয়ান আলভারেজ থেকে লাউতারো মার্তিনেজকে বেশি প্রেফার করা যেতে পারে স্টার্টিং ইলেভেনে, আর তাকে মানে সাবে রেখে পরবর্তীতে প্রেফার করার মানে যে বিষয়টা সেইটা নিয়ে কাজ করা আরও বেশি যুক্তিযুক্ত হবে বলেই মনে করতেছি। তো ডিফেন্সকে আরও বেশি সলিড হতে হবে। ক্রিস্টিয়ান রোমেরো সে মোটামুটি মানে মোটামুটি না, ডিফেন্স তো কোনোভাবেই মানে ওইভাবে যে ঠিক ছিল না। প্যারাগুয়ের স্ট্রাইকাররা কিংবা অ্যাটাকাররা তো বারবার বেদ করছে। তো এইটা মানে আমার কাছে মনে হয় যে এই জায়গাতেও কাজ করা দরকার এবং কনসেন্ট্রেশন আরও বেশি বাড়ানো দরকার। লিসান্দ্রো মার্তিনেজ সেই ইঞ্জুরির কারণে ছিটকে পড়ছে, কিন্তু সে যদি থাকতো তাহলে হয়তো ক্রিস্টিয়ান রোমেরো আর লিসান্দ্রো মার্তিনেজ এই দুইজনকে দেখা যাওয়ার সম্ভাবনা থাকতো, কিংবা এই দুইজন স্টার্ট করতো। তখন দেখা যাইতো যে দুইজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়তো আরও ভালো থাকতো অতামেন্ডির তুলনায়। তো অতামেন্ডি মানে অতামেন্ডি এর একটা সমস্যা হচ্ছে সে অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায়, গত ম্যাচটাতেও ছিল। অবশ্য গত ম্যাচটাতে রেফারি এর কিছু সিদ্ধান্তের কারণে প্লেয়ার্সরা বেশ কিছু অ্যাগ্রেসিভ যে মুডটা সেইটা শো করছিল। লিওনেল মেসিকেও আমরা দেখছি যে মানে রেফারি এর সাথে অনেক ধরনের কথা বলতে। অবশ্য এইগুলা তো একটা স্বাভাবিক কিংবা মানে খেলারই অংশ, কিন্তু রেফারি তো আর এসে বাধা দিচ্ছে না খেলাটা মানে পাসিং করতে কিংবা পাস করতে, এসে তো আর মাঝখানে দাঁড়িয়ে যাইতেছে না। রদ্রিগো ডেপল যে বলটা মিস করছে, মানে একটা তো সেকেন্ড হাফে গিয়ে ভালো একটা মানে একটা সুযোগ পাইছিল, স্কুপটা তো কাজে লাগাতে পারে নাই, বলটা উপর দিয়ে মারছে, মানে আপ সাইডের দিকে গেছে। এইটা তো কোনোভাবেই মানে 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 প্রত্যাশিত ছিল না। বলটা ভালোই একটা অবস্থানে ছিল, ওইখান থেকে যদি অন টার্গেট করা যেত তাহলে হয়তো আউটকাম ভালো আসার সম্ভাবনা থাকলেও থাকতে পারতো। তো আর্জেন্টিনা এর মানে গত ম্যাচটা ফার্স্ট হাফে যতটুকু পরিমাণ ঠিকঠাক অবস্থানে ছিল তার থেকেও খারাপ অবস্থানে গেছে সেকেন্ড হাফে। এই জায়গাটা আমার কাছে মনে হইতেছে যে অনেক বেশি মানে একটা মানে 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 গবেষণা করার মতো জায়গা, কারণ ফার্স্ট হাফটা দেখেও কোচিং স্টাফরা তারা বুঝতে পারে নাই যে সেকেন্ড হাফে কোন ধরনের পরিকল্পনা নিয়ে আসলে ফার্স্ট হাফের তুলনায় ভালো করা সম্ভব হবে। মানে সেকেন্ড হাফটা হইতেছে বেশি সমস্যাপূর্ণ ছিল, ওইখানে গিয়ে তো আরও বেশি মানে সমস্যা দেখা গেছে ফার্স্ট হাফের তুলনায়। তাহলে তাহলে মানে বিরতিতে কী ধরনের পরিকল্পনা হইলো কিংবা বিরতিটা কীভাবে বাবা হইলো সেইটাই একটা বিষয়। আর মানে রদ্রিগো দেপল যে গোলটা মিস করছে সেটা যদি হয়ে যাইতো তাহলে তো মানে 2-2 হয়ে একটা পয়েন্ট পাওয়ার সম্ভাবনা তৈরি হইতো। যেহেতু আর্জেন্টিনা পয়েন্ট লুজ করছে তবুও পয়েন্টে বিলের উপরেই আছে, পয়েন্টে বিলের উপরেই আছে। আর প্যারাগুয়েকে নিয়ে যদি আরেকটু বলি, প্যারাগুয়ে আর্জেন্টিনাকে হারাইছে, তারা কয়েকদিন আগে ব্রাজিলকেও খুব সম্ভবত হারাইছিল। তারা যেই দ্বারাতে খেলে আসতেছে তারা মোটামুটি তারা তাদের অবস্থান থেকে ঠিকঠাক অবস্থানেই আছে, তারা খুবই মেন্টালি স্ট্রং অবস্থায় আছে। এখানে আর্জেন্টিনা ব্রাজিল কাউকেই তারা মানে ওইভাবে পরোয়া করতেছে না, তারা তাদের মতো করে খেলে যাইতেছে। তারা গত ম্যাচটাতে খুবই দারুণ অবস্থায় ছিল, সেইটা অবশ্যই প্রশংসা পাইতেই পারে। আর যেহেতু তাদের হোম ম্যাচ ছিল, এখানে জার্সি নিষেধাজ্ঞা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ও ছিল, সেইগুলো সম্পর্কে অবশ্যই আপনারা অবগত আছেন।
আর ম্যাচের মধ্যে রেফারি এর সিদ্ধান্তকে কেন্দ্র করে মানে প্লেয়ার্সদেরকে একটু অ্যাগ্রেসিভ হওয়াটা এটাকে স্বাভাবিক হিসাবেই দেখতেছি, কারণ যখন ডিসিশনটা একটু মানে বিপরীত দিকে যায় কিংবা ডিসিশনটা অন্যদিকে যায় বা ডিসিশনটা যেমন হওয়ার কথা থাকে তেমনটা না হলে প্লেয়ার্সদের এমন মনোভাব দেখা যায়, সেটা খুবই স্বাভাবিক বিষয়। লিওনেল মেসিকে আমরা সেটা প্রতিবাদও করতে দেখছি। তবে এই ধরনের ডিসিশন কিংবা এই ধরনের অ্যাগ্রেসিভনেস এইগুলা তো খেলার কোনো ধরনের ব্যাঘাত ঘটানোর কথা ছিল না। তো এইখানে খেলায় যেহেতু সমস্যা আছে, এই সমস্যাগুলো অবশ্যই প্লেয়ার্সদের কাছ থেকে আসছে কিংবা মানে পরিকল্পনায় যথাযথ বাস্তবায়ন হয়নি। তো এইগুলাকে কাটিয়ে উঠে পরবর্তী ম্যাচে ভালো করতে হবে, সেই ধরনের মনোভাব নিয়ে পরবর্তী ম্যাচে মাঠে নামাটা দরকার হবে বলেই মনে করতেছি।